আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটি Vivo Y12S মোবাইল নিয়ে উপস্থিত হয়েছি। এই মোবাইলটির সমস্যা হচ্ছে যে মোবাইলটি ডেড অবস্থায় আছে। এটা একজন কাস্টমারের ফোন। কাস্টমার যখন আমার কাছে ফোনটি নিয়ে এসেছে তখন সে বলেছে যে এই ফোনটি চার্জে দেওয়ার পর হঠাৎ করে ডেড হয়ে গেছে। তো এর আগে সে কয়েকটা দোকানে এই ফোনটিকে দেখিয়েছিল এবং তারা এর যে প্রবলেমটা আছে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনোভাবে এটার মধ্যেই সফল হয়নি। তো আমি আসলে এটাকে রিপেয়ার করার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমাধানটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি আগে থেকে এটার ব্যাকশেল এবং যে স্ক্রুপগুলো আছে সেগুলো আগে থেকেই খুলে রেখেছি। এখন হচ্ছে আমরা এটার যে ফ্রেমটা আছে ফ্রেমটাকে খুলব, তারপর এর যে প্রবলেমটা আছে সেইটাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বের করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি এইটার যে উপরের ঢাকনাটা ছিল সেটা খোলার পরে এখানে ব্যাটারি কানেক্টরটা কিন্তু ডিসকানেক্ট করা আছে। তো আমরা এখন এই ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটাকে চেক করব যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। আমরা মিটারটিকে DC 20 ভোল্টেজে রাখবো, তারপর হচ্ছে ব্যাটারিতে দেখব যে কত ভোল্টেজ আছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারিতে ধরার পর এখানে কিন্তু 4.2 ভোল্টেজ দেখাচ্ছে, আর একটা মোবাইলের পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্টেজ। তার মানে এই ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ আছে। এবার আমরা এটাকে কানেকশন দিয়ে ফোনটাকে ওপেন করার চেষ্টা করব। বন্ধুরা, এটাকে যখন আমি কানেকশন দিলাম এখানে কিন্তু গরম হয়ে যাচ্ছে, তার মানে এই ফোনে হয়তো কোনো শর্ট আছে, ফুল শর্ট আছে, যার কারণে ব্যাটারি কানেক্টর লাগানোর সাথে সাথে এটা গরম হয়ে গিয়েছিল। তো আমি একটু দেখি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শর্ট দেখাচ্ছে, মানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দোনো দিকেই কিন্তু কন্টিনিউটি আসতেছে। তো ব্যাটারি কানেক্টরে যদি আপনি কখনো দেখেন যে ফুল শর্ট, তাহলে এটা হচ্ছে প্রাইমারি লাইনের শর্ট। এখন এই প্রাইমারি লাইনের শর্টগুলো আসলে আমরা কিভাবে মোবাইলটাকে রিপেয়ার করব এবং প্রাইমারি লাইনের শর্টটা আসলে কোন কোন জায়গা থেকে আসতে পারে এই প্রতিটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই প্রাইমারি লাইনের শর্টটা আসে হচ্ছে মোবাইলের চার্জিং আইসি থেকে, মানে ব্যাটারি কানেক্টরের সাথে সরাসরি সংযোগ থাকে হচ্ছে চার্জিং আইসির। তো ওই চার্জিং আইসিতে যদি কখনো কোনো সমস্যা হয় অথবা ওই চার্জিং আইসির সাথে যে সমস্ত কম্পোনেন্ট থাকে অথবা যে আইসিগুলো থাকে ওই চার্জিং আইসি থেকে, মানে ভিপিএস লাইনের সাথে যে আইসিগুলো থাকে সরাসরি ওই লাইনগুলোতে যদি কখনো সমস্যা হয় অথবা শর্ট হয়, তাহলে কিন্তু ব্যাটারি কানেক্টরে আপনি ফুল শর্ট পাবেন। তো এখন এটা হচ্ছে চার্জিং আইসি, আর এই চার্জিং আইসির পাশে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট আছে। তো এখন হচ্ছে এই কম্পোনেন্টের সমস্যা নাকি চার্জিং আইসিতে সমস্যা, প্রথমে আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে। এর জন্য আমরা এখানে একটু রজন ধোয়া দিয়ে তারপর হচ্ছে এখান দিয়ে ভোল্টেজটাকে আমরা ঢুকাবো, তারপর দেখব যে কোথায় গরম হয়। তো দেখব যে চার্জিং আইসিটা গরম হয় নাকি কম্পোনেন্ট গরম হয়। বন্ধুরা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে চার্জিং আইসির আশেপাশের যে সমস্ত কম্পোনেন্ট আছে সেগুলো কোনটা শর্ট এবং কোনটার সাথে মানে আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজটাকে ঢুকাবেন এই জিনিসটাও একটা দেখার বিষয়। কিন্তু আমি আসলে এই মোবাইলের আগে কয়েকটি কাজ করেছিলাম, এই জন্য এই চার্জিং আইসির আশেপাশে যে সমস্ত কম্পোনেন্ট আছে এবং কোন কম্পোনেন্ট কোন লাইনে ব্যবহার করা হয়েছে, মানে কোন ক্যাপাসিটর কোন লাইনের সাথে আসে এই জিনিসটা আমার জানা আছে। তো এই জন্য ব্যাটারি কানেক্টরের সাথে যেই কম্পোনেন্টটা আছে সেটা আমার ভালোভাবে জানা আছে, এই জন্য আমি এটাকে আর মাল্টিমিটার দ্বারা পরিমাপ করলাম না। যেহেতু ব্যাটারি কানেক্টরে আমরা শর্ট পেয়েছি, তার মানে এখানে যে কম্পোনেন্ট আছে সেগুলোতেও আমরা শর্ট পাবো। তো এটা আসলে আমি দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম। আপনারা এটাকে অবশ্যই কাজ করার সময় যেখানে আপনি শর্টটাকে পাবেন অবশ্যই সেখানে আপনি মাল্টিমিটার দ্বারা আগে পরিমাপ করে নেবেন। এখন হচ্ছে আমরা এখান দিয়ে ভোল্টেজটাকে ঢুকাবো, তারপর দেখব যে কোথায় এই ধোঁয়াগুলো উঠে যায়। আমরা নেগেটিভটাকে নেগেটিভে ধরলাম, এবার হচ্ছে পজিটিভটাকে নিয়ে যেই ক্যাপাসিটরের শর্ট সেখানে আমরা ধরবো, তাহলে দেখব যে কোথায় গরম হয়। তো বন্ধুরা, এখানের এই ক্যাপাসিটরটাই কিন্তু আমি শর্ট পেয়েছিলাম, আর এখানে ধরার পরে দেখতেই পাচ্ছেন যে চার্জিং আইসির উপরে যে ধোঁয়াগুলো ছিল এগুলো কিন্তু উঠে গেল। তো
তো আসলে বোঝাই গেল যে চার্জিং আইসিতে প্রবলেম। এখন হচ্ছে আমরা এই চার্জিং আইসিটাকে তুলবো, তারপর দেখব যে আমাদের শর্টটা যায় কিনা। তো দেখতেই পারলেন আমি কিন্তু চার্জিং আইসিটাকে তুলে নিলাম। এখন হচ্ছে আমরা এটাকে এখানে দেখব যে কোনো শর্ট পাওয়া যায় কিনা, মানে এখন শর্টটা আমাদের গেছে কিনা এটা দেখব। আমরা মিটারটিকে কন্টিনিউটি মোডে রেখে এই চার্জিং আইসির আশেপাশে যে সমস্ত কম্পোনেন্ট ছিল সেগুলোকে আমরা দেখব যে এখানে শর্ট আছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মোবাইলের একটা চার্জিং আইসির পাশে একটা সুইচিং কয়েল থাকে, আর এই সুইচিং কয়েলে কিন্তু আমরা এখনও শর্ট পাচ্ছি, মানে আমাদের ভিপিএস লাইনটা কিন্তু এখনও শর্ট অবস্থায় আছে। তো শর্টটা কিন্তু এখনও যায়নি। তো এইটা আসলে যে কোনো একটা সেকশন থেকে হতে পারে। তো এই ভিপিএস লাইনের সাথে যেই সমস্ত সেকশন সরাসরিভাবে সংযোগ থাকে সেগুলো থেকে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। এখন হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আসলে এই শর্টটা কোন সেকশন থেকে আসতেছে। এর জন্য আমরা এই সুইচিং কয়েলে যেহেতু শর্ট পেয়েছি, আমরা এখানে আবার পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজটাকে ঢুকাবো, তারপর দেখব যে কোন স্টিলের প্যানেলের নিচে বেশি গরম হয়। এভাবে আমি কিছুক্ষণ ধরে রাখার পর বন্ধুরা মাদারবোর্ডটি কিন্তু পুরোপুরিভাবে অনেক গরম হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা স্টিলের প্যানেলের নিচেই কিন্তু গরম হয়েছে। তো তার মধ্যে এখানে বেশি গরম হয়েছে। এখন হচ্ছে আমরা এখানে যেহেতু পাওয়ার আইসি আছে, আর পাওয়ার আইসির সেকশনটা হচ্ছে এখানে, এই সেকশনটাকে আমরা কাটবো এবং এই সেকশনের উপরে যে টিনটা আছে সেটাকে আমরা সুন্দরভাবে কাটবো। আমরা টিনটিকে কেটে নিলাম। এখন হচ্ছে পাওয়ার আইসির আশেপাশে যে সমস্ত কম্পোনেন্ট আছে সেগুলোতে আমরা একটু রজন ধোঁয়া দিয়ে দেখব যে এখানে কোন কম্পোনেন্টটা বেশি গরম হয়। পাওয়ার আইসির আশেপাশে যে সমস্ত কম্পোনেন্ট আছে এবং পাওয়ার আইসি সহ পুরো অংশটাকে আমরা রজন ধোঁয়া দিয়ে এটাকে সাদা করে নিব, তারপর হচ্ছে দেখব যে কোথায় গরম হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটাকে সাদা করে নিলাম রজন ধোঁয়া দিয়ে। এখন হচ্ছে আমরা যেই সুইচিং কয়েলে শর্ট পেয়েছিলাম সেখানে আমি পাওয়ার সাপ্লাইয়ের এই পজিটিভ লাইনটাকে ধরবো, তারপর দেখব যে পাওয়ার আইসির আসলে এখানে কোন কম্পোনেন্টটায় সমস্যা। বন্ধুরা এখানে সুইচিং কয়েলে ধরার পরে কিন্তু এখানে কোনো জায়গায় কোনো ধোঁয়া উঠতেছে না এবং এখানে কোনো জায়গায় গরম হচ্ছে না, কিন্তু যখন টিন লাগানো ছিল তখন কিন্তু অনেক গরম দেখাচ্ছিল। তো আসলে এই শর্টটা এখানে নাও হতে পারে, অন্য জায়গা থেকেও হতে পারে। তো আসলে শর্টটা আসলে কোথা থেকে হয় এই জিনিসটাই আমাদেরকে এখন বের করতে হবে। ভিডিওটাকে স্কিপ করে এই জিনিসটা আমি করে নিয়েছি এবং এই মাদারবোর্ডটা পুরোপুরিভাবে কিন্তু অনেক জায়গায় গরম হচ্ছিল। এই জন্য এই মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশন, মানে যেই সেকশনে ভিপিএস লাইনের সাথে সংযোগ আছে প্রত্যেকটা সেকশনকেই কিন্তু আমি
প্রত্যেকটা সেকশনের টিনকে আমি উঠিয়ে ফেলেছি এবং দেখার চেষ্টা করেছি যে কোথায় আসলে শর্টটা। তো কোনো জায়গায় আসলে এই শর্টটা পাইনি, কিন্তু যখন আমরা এখানে ভোল্টেজটাকে ঢুকাই তখন কিন্তু পুরো মাদারবোর্ডটাই গরম হয়। তো আমি নির্দিষ্টভাবে শিওর হতে পারছিলাম না যে আসলে শর্টটা কোথায় হয়েছে। তারপর বহুত খোঁজাখুঁজি করার পরে এখানে কিন্তু আমরা শর্টটা পেয়েছি। এটা হচ্ছে লাইটিং সেকশন এবং গ্রাফিক্স সেকশন। তো এখানে একটা ক্যাপাসিটর শর্ট হয়ে আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের খুঁজে বের করতে এত সময় লেগে গেছে। তো বন্ধুরা, এইটা আমি আপনাদেরকে আরেকবার একটু ভালোভাবে দেখাই যে এখানে আমি যেই শর্টটা খোঁজাখুঁজি করার পরে পেয়েছি এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি একটু রজন ধোয়া দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। কাজ করার সময় যদি এরকম হয় যে শর্টটা আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না এবং পুরো মাদারবোর্ডটি গরম হচ্ছে, পুরো বোর্ডের কোথাও আপনি শিওর হতে পারছেন না যে আসলে শর্টটা কোথায় হতে পারে, তো সেক্ষেত্রে আপনি যদি বুঝে শুনে সবগুলো স্টিলের প্যানেলও তুলে ফেলেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু না বুঝে যদি কখনো কোনো কাজ করে ফেলেন তাহলে এই একটা কাজের কারণে কিন্তু কাস্টমারের একটি বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এই দিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন। তো এখানে আমি রজন ধোয়া দিয়ে সাদা করে নিয়েছি, আপনি অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। আর পাওয়ার আইসির পাশে যেই ক্যাপাসিটর আমরা শর্ট পেয়েছিলাম সেখানে আমি ধরলাম, ভোল্টেজটাকে ঢুকাচ্ছি, দেখতেই পারবেন যে এখানে ধোঁয়াগুলো উঠে যাচ্ছে। তো লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধোঁয়াগুলো পুরোপুরিভাবে উঠে গিয়ে এটা কিন্তু কালো হয়ে গিয়েছে। এখন এই ছোট ক্যাপাসিটরটাকে যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু আমাদের এই শর্টিং সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। বন্ধুরা, এইটা যদিও একটা ছোট্ট একটা ক্যাপাসিটর, কিন্তু এইটা আমাদের পুরো মাদারবোর্ডটিকে ডেড করে দিয়েছে এবং হচ্ছে একটা ছোট্ট সমস্যা সমাধান করতে আমাকে আসলে এই কাজটা করতে অনেক সময়ও নিয়েছে। তারপর হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি এই সমস্যাটাকে পেয়েছি। তো প্রথমে আসলে এই সমস্যাটা আমি কোনোভাবেই বের করতে পারছিলাম না, কারণ হচ্ছে প্রত্যেকটা সেকশনই গরম হচ্ছিল। তো প্রথমে আমি পাওয়ার সেকশনটাকে চেক করলাম, দেখলাম যে পাওয়ার সেকশনে সব ঠিক আছে, কোথাও শর্ট পাচ্ছি না, কোথাও কোনো গরম হচ্ছে না। তারপর আমি নেটওয়ার্ক সেকশনের টিনটাকে কাটলাম, সেখানেও কোনো গরম হচ্ছে না। তারপর হচ্ছে সিপিইউ এমসিতে আমি ভাবছিলাম যে সেখানে হয়তো সমস্যাটা হতে পারে। তো আসলে এই কাজটা করার সময় আমার মনের ইচ্ছাটা ছিল এমন যে যদিও কাজটা সমাধান না হোক, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যাতে এই সমস্যার সমাধান যদি আমি না করতে পারি, কিন্তু সমস্যাটা আসলে কোথায় হয়েছে এই জিনিসটা যাতে আমি বের করতে পারি। তো এটাই হচ্ছে আমার কাজের একটা টার্গেট ছিল এই কাজটার প্রতি। যে আমরা তো আসলে চিন্তা করি যে একটা কাজ করলে হয়তো বা কিছু টাকা উপার্জন করতে পারবো, কিন্তু মাঝে মাঝে আমি এমনও করি যে একটা কাজ যদি ওকে না হয় ঠিক আছে, ওকে না হোক, কিন্তু সমস্যাটা আসলে কোথায় হয়েছে এই জিনিসটা অবশ্যই আমাকে খুঁজে বের করতে হবে। এরকম মন মানসিকতা রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি কাজের মধ্যে সফলতা আনতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই ক্যাপাসিটরটিকে উঠানোর পরে কিন্তু এখানে শর্টটি চলে গিয়েছে এবং পাওয়ার আইসির আশেপাশে যে সমস্ত কম্পোনেন্ট ছিল সেগুলোতে কিন্তু আমরা আর শর্ট পেলাম না। এখন হচ্ছে আমরা চার্জিং আইসিটা যেহেতু উঠিয়েছিলাম, আমরা এখানে নতুন একটি চার্জিং আইসি লাগাবো। আসলে চার্জিং আইসিটাও সমস্যা হয়েছে, শর্ট দেখিয়েছিল, যার কারণে আমি আর ওই চার্জিং আইসিটা লাগাতে চাচ্ছি না। তো আমরা এখানে নতুন একটা চার্জিং আইসি লাগাবো। বন্ধুরা, এই নতুন চার্জিং আইসিগুলো কিন্তু লেগ সিস্টেম হয়ে থাকে। তো লেগ সিস্টেম আইসিগুলো আপনি কিভাবে রিভলভ করবেন, কিভাবে সোল্ডারিং করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে এরকম একটা ডেড বোর্ড নেবেন, যেই মাদারবোর্ডের সিপিইউ নাই, সিপিইউ থাকবে না। তো সিপিইউর যেই অংশটা থাকবে সেখানে কিন্তু অনেকগুলো লাইন থাকবে। তো সেখানে হচ্ছে আপনি এরকম একটু পেস্ট দিয়ে নেবেন, কারণ এই যে নতুন আইসিগুলো, এই আইসিগুলো তো লেগ সিস্টেম হয়। কিছু আইসি আছে বল সিস্টেম আইসিতে কিন্তু বল করাই থাকে, আর লেগ সিস্টেম আইসিটা অবশ্যই আপনাকে সোল্ডারিং করে নিতে হবে, তাহলে হচ্ছে কাজটা সম্পূর্ণভাবে হবে। আর যদি আপনি সোল্ডারিং না করেন তাহলে দেখবেন যে আইসিটা লাগানোর পরেও আপনার কাজের মধ্যে সফলতা আসতেছে না। সেই জন্য হচ্ছে অবশ্যই সোল্ডারিং করে নিতে হবে। এখন এটা আসলে কিভাবে সোল্ডারিং করবেন, এটা যদি তাতাল দিয়ে সোল্ডারিং করতে যান তাহলে কিন্তু তাতালের অতিরিক্ত হিটের কারণে আইসিটা ড্যামেজ হতে পারে। তো হটগানের তাপমাত্রা 300-র দিকে রাখবেন, একটু কমিয়ে হিট করবেন। তারপর হচ্ছে এরকম একটা ডেডবোর্ড নেবেন, ডেডবোর্ডের মধ্যে অল্প একটু যে আমরা যে সিপিইউ রিভল করি, যেই পেস্টগুলো থাকে রিভলিং পেস্ট, এই পেস্ট দিয়ে নেবেন। তারপর এইটার মধ্যে একটু মাখিয়ে নেবেন ভালোভাবে। যেভাবে আমাকে দেখতেছেন আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করার চেষ্টা করবেন।
আর এরকম কিন্তু নেটওয়ার্ক আইসিগুলো বেশিরভাগ এরকম হয়ে থাকে যে এগুলো লেগ সিস্টেম হয়, নেটওয়ার্ক আইসি কিন্তু কখনো বল সিস্টেম হবে না। তো সেই ক্ষেত্রে যদি কখনো আপনি নেটওয়ার্ক আইসিও লাগান তাহলেও কিন্তু এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। তো এইভাবে আইসিটাকে এই সিপিইউ বসানোর জায়গায় এভাবে ঘোরাবেন, মানে এখানে তো আপনি আগেই পেস্ট দিয়ে নিয়েছেন, তো এখন যদি আপনি এটাকে ঘোরান তাহলে কিন্তু এই আইসির নিচে যেই পেস্টগুলো লাগা দরকার এবং সোল্ডারিংটা করা দরকার সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর আইসিতে কিন্তু বেশি হিটও লাগতেছে না এবং কোনো তাপও লাগতেছে না, সুন্দরভাবে এটা সোল্ডারিং হয়ে যাচ্ছে। তো আপনার আইসিটাও ভালো থাকবে এবং এই আইসিটাকে যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনার কাজটা অ্যাকুরেটভাবে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কিন্তু যদি সোল্ডারিং না করেই আপনি আইসিটাকে বসিয়ে দেন, নতুন আইসিটাকে, তাহলে কিন্তু দেখবেন যে ফোনটা রিস্টার্ট নিতেছে, তারপর হচ্ছে চালু হচ্ছে না, চার্জ হচ্ছে না, এরকম বিভিন্ন সমস্যা দেখা দিবে। তো এবার হচ্ছে আমাদের আইসিটা সোল্ডারিং করা শেষ। এখন আমরা এই আইসিটাকে এখানে বসাবো, তারপর দেখব যে আমাদের এই কাজটি ওকে হয়েছে কিনা। আর এই আইসিগুলো উঠানোর সময় এবং বসানোর সময় অবশ্যই আইসির ডটগুলো দেখে তারপর মিলিয়ে আইসিটাকে বসাবেন। যদি উল্টাপাল্টাভাবে বসিয়ে ফেলেন তাহলে কিন্তু ফোনটা শর্ট হয়ে যাবে। তো আমাদের আইসিটা বসানো শেষ। এখন হচ্ছে আমরা যেহেতু আইসিটাকে বসিয়েছি, এটা একটা নতুন আইসি, এই জন্য আমরা এটার আশেপাশে যে সমস্ত কম্পোনেন্ট আছে সেগুলো তো একটু চেক করে নিব যে শর্ট পাওয়া যায় কিনা, কারণ অনেক সময় হয় যে নতুন আইসি লাগানোর পরে আপনার ফোনটা শর্ট হয়ে যাবে। তো এই জন্য পাওয়ার আইসি, যে কোনো আইসি আপনি লাগান, যখন আপনি লাগাবেন তখন হচ্ছে এই আইসি লাগানোর পরে আইসির আশেপাশে যে সমস্ত কম্পোনেন্ট থাকে সেগুলো তো একটু মাল্টিমিটার দ্বারা পরিমাপ করে নেবেন যে এখানে কোনো শর্ট পাওয়া যায় কিনা। যদি শর্ট পাওয়া যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে আইসিটা বসানোর ভিতরে হয়তো কোনো মিস্টেক হয়েছে অথবা আইসিটায় প্রবলেম। তো এগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এবার হচ্ছে আমরা মাদারবোর্ডটিকে পুরোপুরিভাবে মোবাইলের সাথে ফিটিং করে ওপেন করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা পাওয়ার বাটন প্রেস করে এটাকে ওপেন করব না, প্রথমে আমরা একটু চার্জে লাগিয়ে দেখব যে চার্জের বাতি আসে কিনা এবং চার্জের আইকনটা আসে কিনা। যদি চার্জ নেয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ফোন অ্যাকুরেটভাবে ঠিক হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চার্জিংয়ের যে আইকনটা আছে এই আইকনটা কিন্তু শো করতেছে, তার মানে বুঝে গেলাম যে আমাদের এই প্রবলেমটি কিন্তু সমাধান হয়েছে। তার মানে আমাদের এই কাজটি সুন্দরভাবে সমাধান হয়েছে। এখন হচ্ছে আমরা এই ফোনটিকে পাওয়ার বাটন প্রেস করে ওপেন করার চেষ্টা করব, দেখব যে পুরোপুরিভাবে এটা ওপেন হয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে চালু হয়েছে এবং এই কাজটায় আমরা সফলতা আনতে পারছি। তো এভাবে বুঝে শুনে যদি আপনি একটু কষ্ট করে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলো আপনি করতে পারবেন। এবং মাঝে মাঝে এরকম কিছু ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন, দেখবেন যে সমস্যাটা এখানে মনে হচ্ছে কিন্তু তবুও দেখবেন যে সমস্যাটা আপনি খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বিভিন্নভাবে চেষ্টা করেই যাবেন, আপনি চেষ্টা করবেন যে আমার কাজটা ওকে হোক আর না হোক, কিন্তু সমস্যাটা আসলে কোথায় হচ্ছে এই জিনিসটা আপনাকে বের করতে হবে। এরকম মন মানসিকতা রাখলে ইনশাল্লাহ আপনি কাজের মধ্যে সফলতা আনতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।